লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর আগল। আমি দামিনী এই ছোট কোম্পানিটাতে বছর 3 হলো কাজ করছি, আর তার সাথে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই যেমনটা সবাই নিয়ে থাকে আর কি। বাবা অবশ্য বলেছিল, এখন তোর কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার দরকার নেই, ভালো করে প্রিপারেশনটা নে। কিন্তু আমি ঠিক ভরসা করতে পারিনি। সরকারি চাকরিরও কি আর আজকের দিনে কোনো ভরসা আছে? কোন সময় প্যানেল বাতিল করে পুরো চাকরিটাই ফুটুর ডুম হয়ে যাবে কে জানে। আর পাবোই তেমনও তো কোনো গ্যারান্টি নেই। তাই বসে না থেকে এই কোম্পানিতে ঢুকে গেছি। কম্পিউটারে গ্রাফিক ডিজাইনের কাজ করি। মাইনে যত দেয় আমার মোটামুটি চলে যায়। ভেবেছি কটা মাস পরে আরো ভালো একটা কোম্পানিতে ট্রাই করব। ও তোমাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই। একটু আগে যার সাথে ফোনে কথা বলছিলাম, ওর নাম রোদ্দুর, মানে আমি রোদ্দুর বলে ডাকি আর কি। ভালো নাম একটা আছে, তথাগত মুখার্জি। রোদ্দুর নামটা আমার নিজের দেওয়া। মিষ্টিনা নামটা? আমি কলকাতায় থাকি, আর রোদ্দুর কাজের সূত্রে ব্যাঙ্গালোরে পোস্টেড। এই 3 বছরে সম্পর্কে সর্বসাকুল্যে আমাদের দেখা হয়েছে 4 বার। ওর সঙ্গে আমার পরিচয় ইনস্টাগ্রাম থেকে। কলকাতায় বেচারির কেউ থাকে না, ওরা প্রবাসী বাঙালি। বাবা মা সবাই ঘাটশিলার বাসিন্দা। এই যে মেয়েটাকে দেখছো আমার পাশে বসে মন দিয়ে কম্পিউটারে মুখ গুজে কাজ করছে, ওর নাম মল্লিকা। এই ঘরে মোট 6 জন বসি আমরা, তার মধ্যে কিংসুকদাকে বাদ দিলে আমরা 5 জনই প্রায় সমবয়সী। লাঞ্চটা আমরা 4 জন একসাথেই করি। সেদিন লাঞ্চের সময় মল্লিকা হঠাৎ বলল, আমার মেয়েটা কদিন ধরে আমার অফিসে আসতে দিচ্ছে না। বেরোনোর সময় শাড়ি ধরে জোর করে চেপে রেখে দেয়। খুব মায়া লাগে রে ওই সময় ওকে ছেড়ে বেরোতে। কিন্তু কি করব বল, আমি চাকরি না করলে সংসারটা চালানো খুব চাপের ব্যাপার হয়ে যাবে, তাই বেরোতেই হয়। আমি কিন্তু জানি মল্লিকার সারাদিন মেয়ের জন্য খুব মন খারাপ করে। যখন খুব মিস করে মেয়েকে, তখন করিডোরে গিয়ে ভিডিও কলে মেয়েটার সাথে একটু কথা বলে নেয়। মেয়েটাও একদম তোতা পাখির মতো। ফোন যখন করে তখন অনেক সময় আমি পাশ থেকে শুনতে পাই বকম বকম করেই চলেছে। মল্লিকার বড় অর্ণবদা একটা অ্যাক্সিডেন্টে চোট পেয়ে আপাতত শয্যাশায়ী। মল্লিকা এমনিতেই ভীষণ চাপের মধ্যে আছে। আমার ডান দিকে বসে পারমিতা দত্ত। আমাদের সকলের মধ্যে কাজটা ওই সব থেকে ভালো বোঝে। পারমিতা একটা সম্পর্কে ছিল, তারপর ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ওই একটা ফেজ চলে না, যখন মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারে না। ও এখন এক্স্যাক্টলি ওই ফেজটার মধ্যে দিয়েই যাচ্ছে। সেদিন আমায় বলছিল, লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছি, সম্পর্কটা আদৌ ঠিকঠাক এগোবে তো? আজকালকার ছেলেরা শুধু খাবে, ফিরবে, ঘুরবে, আর তারপর শোয়ার পর 2 দিন বাদে কেটে পড়বে। আমি মুচকি হেসে বললাম, আমরা দুজন এতটাই দূরে থাকি যে ওই খাওয়া ঘোরা বেড়ানো কোনোটাই আমাদের হয়ে ওঠে না। পারমিতা বলেছিল, তোদের ওই লং ডিস্টেন্স রিলেশনশিপটা আমি কোনো সম্পর্ক বলে মানি না। সম্পর্কে দেখা করতে হয়, তাকে ছুতে হয়, সামনে বসে হাতে হাত রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, তবে একটা মানুষকে সঠিকভাবে চেনা যায়, জানা যায়। তোর জন্য যদি সে ছুটেই না আসে, তবে বুঝবি কি করে তার ফিলিংসটা কতটা গভীর? প্রথমটা আমি ব্যাপারটায় গুরুত্ব দিতে চাইনি। দিব্যি আছি, রোদ্দুরের সাথে সম্পর্কে থাকার পর আমি ভেতর থেকে নিজে বেশ খুশি বুঝতে পারি। কিন্তু পারমিতার সাথে মল্লিকা আগমনীয় সহমত পোষণ করলো। তারপর থেকে অফিসে কারো সম্পর্ক নিয়ে কথা হলে বা কারো বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে নিয়ে কথা হতে থাকলে লক্ষ্য করতে থাকলাম আমার সম্পর্কটাকে ওরা ঠিক গুরুত্ব দিতে চাইছে না। ঠাড়ে ঠোরে ওরা আমাকে বারবার বোঝাতে লাগলো আমি আসলে নিজের মনের সাথে খেলা করছি। সুদেষ্ণা বলল, ইনস্টাগ্রাম থেকে পরিচয় হয়েছে, ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছিলি? দেখে যা আবার বিবাহিত কিনা। আমার বুকের ভিতর দুলে ওঠে। আসলে রোদ্দুর আমাকে যতটা মুখে বলেছে আমি ততটাই বিশ্বাস করছি। ও যদি বলতো আমার ঘাটশিলায় নয় ঘটকপুরে আদি বাড়ি, আমি সেটাও বিশ্বাস করতাম, কারণ আমি এখনো পর্যন্ত ওকে অবিশ্বাস করার মতন কিছু দেখিনি। আর আমার পক্ষে কলকাতায় বসে ঘাটশিলায় ওদের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নেওয়া এখনই সম্ভব নয়। রোদ্দুর যখন আমার সঙ্গে দেখা করতে প্রথমবার কলকাতায় এসেছিল, তখন ও এখানে ওর এক মাসির বাড়িতে উঠেছিল। এর পরে 3 বার দেখা হয়েছিল ওর কাজের সূত্রে কলকাতায় আসায়। ওকে আমি ছবিতে বা ভিডিও কলে যেমন দেখেছিলাম, সামনে আসার পর চেহারার সঙ্গে কিছুটা তফাৎ দেখা গিয়েছিল বইকি, কিন্তু তাতে আমার মনের কোনো পরিবর্তন হয়নি। বরং রোদ্দুর ভয় পেয়েছিল যদি আমি সেভাবে অ্যাকসেপ্ট করতে না পারি। সারাদিন আমরা হাত ধরে কলকাতার রাস্তায় ঘুরে বেরিয়েছি, ফুচকা খেয়েছি, আখের রস খেয়েছি, গড়ের মাঠে বসে প্রচুর গল্প করেছি। খুব খুব খুশি হয়েছিলাম সেদিন আমি। রাস্তা পার হওয়ার সময় ও যখন আমার হাতটা ধরে রাস্তা পার করে দিয়েছিল, তখন ওকে আরো বেশি করে ভালো লেগে গেছিল। তারপর যখন রোদ্দুর ফিরে যাচ্ছিল, আমার মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু রোদ্দুরের চোখটা
চিকচিক করতে দেখে বুঝেছিলাম আমি জিতে গেছি। পরের দিন অফিসে এসে যখন মল্লিকাদের বলেছিলাম আমার জীবনের ফার্স্ট ডেটিং এর কথা, ওরা বলেছিল এমন একটা ছেলের পাল্লায় পড়লি যে তোকে নিয়ে কোনো 5 স্টারে লাঞ্চ করতে পারলো না। পাশ থেকে কিংসুকদা ফুট কেটেছিল, ওই সব করে গোটা 500 টাকার উপর দিয়ে হালকা করে ম্যানেজ করে বেরিয়ে গেল। তারপর সম্মিলিতভাবে খ্যা খ্যা করে হাসি। আমার তখন রোদ্দুরের ওপর খুব রাগ হচ্ছিল। সত্যি তো, আমি ওর গার্লফ্রেন্ড, আমাকে নিয়ে ও একটা ভালো জায়গায় যেতেই পারতো। বিকেলের দিকে রোদ্দুর ফোন করাতে আমি আমার সব রাগ উগড়ে দিয়েছিলাম ওর উপর। সকাল থেকে আমার সঙ্গে সেদিনও কথা বলতে পারেনি। রোদ্দুর প্রথম ভেবেছিল সকাল থেকে কথা না বলার জন্য বুঝি আমার অভিমান হয়েছে। মিষ্টি কথা বলে আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠেছিল। আমি করিডোরের এক প্রান্তে গিয়ে চেঁচিয়ে বলেছিলাম, তোকে এত ন্যাকামি মারতে হবে না, বেশ তো বাদাম ভাজা, ফুচকা, আখের রসের উপর দিয়ে ডেটিং সাল্টে বেরিয়ে গেলি। কিছুক্ষণ চুপ করে থেকে রোদ্দুর বলেছিল, কাল রাত অবধি আমাদের প্রথম দেখার মুহূর্তগুলো নিয়ে আমরা দুজন কত খুশি ছিলাম বল। এত সাবলীলভাবে সজীব মুহূর্ত কাটানোর অভিজ্ঞতা আমার জীবনেই প্রথমবার হয়েছিল। আমি রাগের চোটে ফোন কেটে দিয়েছিলাম। দুমদাম করে পা ফেলে ফিরে এসে কম্পিউটারে বসে আবার কাজ শুরু করেছিলাম। আগমনী মুচকি হাসি হেসে বলেছিল, আরেকটু সময় দে, নিজেই বুঝতে পারবি ছেলেটা তোর জন্য ঠিক কি ঠিক না। আগমনীর বয়ফ্রেন্ড তেমন কিছু করে না, এটা আমি বলছি। ওরা অবশ্য বলে পৈতৃক ব্যবসা দেখাশোনার কাজ করে। ওকে প্রায় প্রতি 15 মিনিটে মেসেজ করতে থাকে। অফিস শেষে দেখি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মল্লিকারা বলে আগমনী খুব লাকি, এত কেয়ারিং একজনকে পেয়েছে জীবনে। আগমনীও বলে তমালদা নাকি ওকে এত ভালোবাসে যে ওকে না দেখে একটা দিনও থাকতে পারে না। আমার মনের মধ্যে অবিশ্বাসের পোকাটা কুটকুট করে কামড়াতে থাকে। তাহলে রোদ্দুর আমাকে না দেখে থাকে কি করে? ও কি আমায় ভালোবাসে না? রাস্তায় বেরিয়ে রোদ্দুরকে ফোন করতে থাকি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। ও ফোনটা ধরছে না। আমার রাগ চরমে উঠে যাচ্ছে। কিছুক্ষণ পর রোদ্দুরের মেসেজ ঢোকে আমার মোবাইলে, মিটিং চলছে, পরে করছি। অটোয় উঠে মল্লিকা বলল, তুই ওর প্রায়োরিটি লিস্টে আছিস কিনা সেটা চেক করে নিস। হে ভগবান, সেটা আবার কি করে চেক করব? ওদের দিকে জিজ্ঞাসা চোখে তাকালাম। ওরা বলল, তুই ওর গার্লফ্রেন্ড, সবকিছুতে তোকে সবার উপর রাখছে কিনা সেটা তো চেক করতে হবে। মনে মনে নিজেকে বললাম, কাল সকাল থেকে রোদ্দুরের সমস্ত অ্যাক্টিভিটির উপর নজর রাখবো। পরের দিন খুব ব্যস্ত থাকায় রোদ্দুর আমায় 2 বার মাত্র কল করতে পেরেছিল। তার পরের দিন সকাল থেকে রোদ্দুরের কোনো ফোনই পাইনি। আমি ওকে খুব মিস করছিলাম। পারমিতা বলল, দেখেছিস তো, এই হলো পুরুষ মানুষ। 2 দিন তোর সাথে কথা বলবে, 4 দিন ঘুরবে, 5ম দিনে তোকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। রাত 8:30টায় যখন ওর ফোনটা আমার ফোনে ঢুকেছিল, আমার মাথায় ওদের বলা এই কথাগুলোই তখন ঘুরছিল। 24 ঘন্টার মধ্যে 8টা ঘন্টা তুমি যদি এই কথাগুলোই শুনতে থাকো, তখন তোমার মাথায় ওইগুলো একরকম ছাপ ফেলে যায়। ওর ফোনটা ধরেই আমি চেঁচিয়ে বলেছিলাম, তুই কার সঙ্গে কথা বলছিস রে? নতুন কোনো বান্ধবী হয়েছে বুঝি? কিছুক্ষণ থেমে রোদ্দুর উত্তর দিয়েছিল, আমার দিদির ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়েছে রে। কাল মাঝরাতে ওকে নিয়ে সারা রাত আমরা নার্সিংহোমে ছিলাম। আমার ফোনটায় চার্জ ছিল না, তাই তোকে কিছু জানাতে পারিনি। আমার নিজের গালে তখন থাপ্পড় মারতে ইচ্ছা করছিল। একটু চুপ করে থেকে ওকে বললাম, সরি বাবু, কেমন আছে তোর ভাগ্নে এখন? বলেছিল বিপদ কেটে গেছে। 2 দিন পরে যখন আমরা রাতে কথা বলছিলাম, ও আমায় জিজ্ঞেস করেছিল, তোর কি ব্যাপার বলতো, তুই মাঝে মাঝে আজকাল এরকম রাগ করে ফেলছিস কেন? বলেছিলাম, আমার খুব ভয় করে রোদ্দুর। কিসের ভয়? অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম, সবাই বলছে লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি কোনো সম্পর্কই নয়। তুই নাকি আমায় নিয়ে যথেষ্ট সিরিয়াস নোস। আমাদের সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত গড়াবেই না। রোদ্দুর আমায় উত্তর দিয়েছিল, ভালোবাসা কাকে বলে বলতো? তুই কাউকে ভালোবাসিস বুঝবি কি করে? আমি ঝটিতে উত্তর দিয়েছিলাম, যাকে দেখতে আমার বারবার ইচ্ছে করছে, যাকে ছেড়ে থাকতে আমার ইচ্ছে করছে না, আমি তাকেই ভালোবাসি। রোদ্দুর আমায় সেদিন বলেছিল, ভালোবাসা মানে তুই যাকে চোখ বুজে সব থেকে ভালো দেখতে পাস, যাকে অনুভব করতে, যার গায়ের গন্ধ পেতে তাকে ছুঁতেও হয় না, তুই তাকে ভালোবাসিস। আর তোকে দেখতে, তোকে অনুভব করতে, তোর গায়ের গন্ধ পেতে আমার সব সময় তোর সামনে যাওয়ার দরকার পড়ে না। আমি আমার এই ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে বসেও চোখ বুজে তোকে দেখতে পাচ্ছি। সেদিন রাতে বিছানায় শুয়ে ঠিক করেছিলাম, এবার থেকে অফিসে গিয়ে আমার সম্পর্কটাকে নিয়ে কেউ কথা বললে আমি তাকে সঠিক উত্তরটা দিয়ে আসব। পরের দিন সকালে অফিসে ঢোকার পর দেখলাম আগমনের মুখটা ভার। মল্লিকা ইশারা করে আমায় একপাশে ডেকে নিয়ে আসলো।
মল্লিকা বলল তমালদা নাকি আগমনীর সাথে একটু বেগরবাই শুরু করেছে, ওর সাথে এত নেকুপুসু মার্কা একটা প্রেম চালাচ্ছে, কিন্তু বাড়িতে আগমনীকে কিছুতেই নিয়ে যায় না। ওদিকে মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য চাপাচাপি শুরু করেছে। তমালদা নাকি এখনো অন্তত বছর 2 সময় চাইছে। কাল সন্ধ্যাবেলায় নাকি এই নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুটা কথা কাটাকাটি হয়ে গেছে। সবটা শুনে আমি বোতল থেকে বেশ খানিকটা জল ঢকঢক করে খেয়ে নিলাম। তারপর মাথাটা ঠান্ডা করে কম্পিউটার অন করে জায়গায় বসলাম। পারমিতা কাজ করতে করতে বলতে লাগলো, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস করেছো কি মরেছো? আগমনী থমথমে মুখে চোখে চশমা এঁটে কাজ করে চলেছে। মল্লিকা, সুদেশনা ওরাও নিজেদের মধ্যে মাঝে মাঝে আলোচনা করছে ব্যাপারটা নিয়ে। আগমনীকে বোধহয় 2-1টা সাজেশন বা সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করলো। লাঞ্চের সময় আসল বোমাটা ফাটালো আগমনী। লাস্ট উইকেন্ডে ওরা দেউলটি থেকে ঘুরে এসেছে। পিজিতে থাকার জন্য বাড়িতে কোনো কৈফিয়ত দেওয়ার ছিল না। তমালদার সঙ্গে প্রায়ই এদিক ওদিক যেত আগমনী। দেখলাম এই দেউলটি যাওয়ার খবরটা আমি ছাড়া ওরা বাকি সবাই জানতো। কথায় বার্তায় যা বুঝলাম, বেশ কয়েক মাস তমালদা আর ওর সম্পর্ক একটু বেশি মাত্রা ছাড়িয়েছিল। আগমনী বলল, আসলে আমি এখন পুরনো হয়ে গেছি তো, তাই তমালের আর আমার প্রতি সেরকম আগ্রহ নেই। আমি বোকার মতন ফস করে বলে ফেললাম, তুই বা অত দূর এগোলি কেন? ওরা সবাই আমাকে বোঝালো আমি নাকি ব্যাকডেটেড। প্রেমের সেরকম হাতে কলমে অভিজ্ঞতা তো আমার নেই, তাই জানি না। প্রেমিক নাকি একান্তে পেলে এরকম করেই থাকে এবং এইরকমই নাকি করে, এটাই স্বাভাবিক। আমার বুকের মধ্যে ধুকপুকানি বাড়তে লাগলো। সামনের বুধবার রোদ্দুরের কলকাতায় আসার কথা। মনে মনে চিন্তা করতে লাগলাম, গড়ের মাঠে বা রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি বলে কি আমার সেরকম কোনো অভিজ্ঞতা হলো না? কোনো ফ্ল্যাটে বা ঘরে যদি প্রথমবার রোদ্দুর আমায় একা পায়, তাহলে ও কি এইভাবে আমার শরীরে আনাচে কানাচে ভালোবাসা খুঁজে বেড়াবে? সুদেশনা বলল, হা করে কি ভাবছিস? বললাম, সামনের বুধবার রোদ্দুর আসবে। মল্লিকা মুচকি হেসে বলল, তোদের দেখা করা মানে তো গড়ের মাঠে বসে বাদাম ভাজা চিবিয়ে খাওয়া। পারমিতা যোগ করলো, আর গলায় আটকে গেলে আখের রস দিয়ে ভিজিয়ে সেটাকে পেটের ভেতর ঢোকানো। আমি বললাম, এবার মনে হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ানো হবে না, যা বৃষ্টি হচ্ছে। ও বলছিল নিউ টাউনে ওর এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যাবে। সকলের চোখ তখন আমার দিকে। মল্লিকা বলল, সাবধানে পা ফেল দামিনী, দেখছিস তো? তমাল কিন্তু আগমনীকে বাড়িতে ইন্ট্রোডিউস করতেই চাইছে না। আমার মনে হলো চারপাশের পৃথিবীটা শুধুই বিশ্বাসঘাতকে ভরা। ওদের চোখে তমালদা আর আগমনী কিন্তু বিশ্বের প্রায় সেরা জুটি হতে যাচ্ছিল। সেদিন অফিস ছুটির পর প্রথমবার আগমনী আমাদের সঙ্গে অটো লাইনে এসে দাঁড়ালো। তারপর থেকে তমালদা প্রায় তার দৈনিক ডিউটিতে ছেদ দেওয়া শুরু করলো। আমি খেয়াল করে দেখেছি মেসেজ আসা টুংটাং শব্দটাও যেন অনেক কম। আগমনী বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মাঝে মাঝে ফোন নিয়ে করিডোরে উঠে যায়। বেশিরভাগ সময় মুখ কালো করে ফিরে সিটে এসে বসে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। রাত 11টায় রোদ্দুর কলকাতায় ঢুকেছে। নিউ টাউনে ওর বন্ধুর ফ্ল্যাটে আছে। আগামীকাল মানে বৃহস্পতিবার এখানে ওর একটা অফিসিয়াল প্রেজেন্টেশন আছে। বৃষ্টির বহর দেখে আমি রোদ্দুরকে মেসেজ করলাম, কি করব বলতো? ও বলল, ক্যাব বুক করে সোজা চলে আয় ফ্ল্যাটে, আমি সব ব্যবস্থা করে রেখেছি এখানে। সুদেশনা ফোন করেছে বেশ কয়েকবার। আমি অফিসে আসছি না, রোদ্দুরের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেটাই জানার মূল বিষয় ছিল। বাড়ি থেকে যদি অফিসে নাম করে বেরোলাম, তবে গাড়ি চলল সোজা নিউ টাউনে ওর বন্ধুর ফ্ল্যাটের দিকে। এর মধ্যে পারমিতা আমায় ফোন করে বলে দিয়েছে, আজ বুঝতে পারবি তমাল, রোদ্দুর আর এক্সের মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। গাড়িটা যত এগোতে থাকে গন্তব্যের দিকে, আমার মনের মধ্যে হাজার প্রশ্ন উত্তর খুঁজতে থাকে। এভাবে ফ্ল্যাটে ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো ভুল করছি না তো? আমি তো রোদ্দুরকে ভীষণ ভালোবাসি। যদি তেমন কিছু হয় আর নিজেকে সামলাতে না পারি, আর তারপর যদি রোদ্দুর তমালদার মতো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যি কি সব ছেলেই তাদের পছন্দের নারীটিকে একান্তে পেলে শুধু শরীর চিনতে চায়? ওদের কথাগুলো বারবার আমার মাথায় আঘাত করতে থাকে। গাড়ি এসে ঢুকছে নিউ টাউনে। থামলো ওর বন্ধুর ফ্ল্যাটের সামনে। রোদ্দুর বাইরে দাঁড়িয়েই ছিল। একটা ছাতা নিয়ে এসে গাড়ির দরজা খুলে ড্রাইভারকে টাকাটা দিয়ে আমায় ভেতরে নিয়ে গেল। আমি মনে হয় তখন নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি। একে তো সামনেও একটা ডার্ক ব্লু টি শার্ট আর ট্রাউজার্স
পরে দাঁড়িয়ে আছে। নীল রঙে ওকে দেখলে আমার মাথাটা এমনিতেই খারাপ হয়ে যায়। রোদ্দুর বলল, আমি কফি করছি। দুজনে একসাথে কিচেনে গেলাম। ও ইন্ডাকশনে দুধ গরম করতে বসিয়েছে। আমি পাশে দাঁড়িয়ে দুটো কাপ বের করে ধুয়ে টেবিলের উপর রাখলাম। কফি বানিয়ে হাতে কাপ দুটো নিয়ে আমরা ড্রয়িং রুমে সোফায় এসে দুজনে বসলাম। ঠিক আগের বার দেখা হওয়ার সময় আমরা যেরকম ভাবে গল্প করছিলাম, আজকের গল্পটাও ঠিক তেমন ভাবেই চলতে লাগলো। কথা বলতে বলতে ও এক সময় আমার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। আমার হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে অনর্গল কথা বলে যেতে লাগলো। আমার হাতটা আজ একটু ঠান্ডাই হয়ে গেছিল ভয়ে। ও সেটা খেয়াল করেছিল। আমার দিকে আরেকটু সরে এসে বলল, আজ বিকেল অবধি আমরা এখানে একসাথে থাকতে পারবো। বললাম, তারপরে তো তুই আবার সেই ওখানে ফিরে যাবি। কালকের পর আবার আমি কলকাতায় একা। রোদ্দুর এক হাত দিয়ে আমায় হালকা করে জড়িয়ে ধরে বলল, তুই ভাবিস কেন একা আছিস? আমি তো সবসময় ভাবি আমি তোর সঙ্গেই আছি। অনুভবে পেতে শিখে নিতে হবে মিনি। আমি ওর কাঁধে মাথা রেখে বললাম, তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয় রে। রোদ্দুর বলল, আমি জানি তুই কতটা অপেক্ষা করে থাকিস। অপেক্ষা আমিও করি, শুধু মুখে প্রকাশ করি না। দুজনে একসাথে বেশি আবেগপ্রবণ হয়ে উঠলে সম্পর্কটা ভেসে যাবে। বললাম, মাঝে মাঝে তো বলতে পারিস, শুনেও তো একটু শান্তি পাই। রোদ্দুর আমার কপালে একটা চুমু খেয়ে বলল, দুজনে একসাথে আবেগে ভাসতে নেই অতটা। পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে। নিজেকে সুন্দরভাবে কাজের জগতে প্রতিষ্ঠিত কর। তোকে সামনে রাখার দায়িত্ব আমার। আমার বুকের উপর থেকে একটা বড় পাথর তখন নেমে গেছে। সেদিন বিকেল অবধি আমি খুব সহজভাবে রোদ্দুরের সাথে মিশেছিলাম। আমরা একসাথে লাঞ্চ করেছি, বেসুরো গান গেয়েছি, দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরেছি। পরে ফিরে আসতে আসতে আমি ভাবছিলাম, সব ছেলে তমালদার মতো হয় না। কিছু কিছু ছেলে সত্যি রোদ্দুরের মতোই সহজ হতে পারে। তারা তাদের প্রিয় মেয়েটিকে একান্তে পেলে জড়িয়ে ধরে, চুমু খায়, কিছুটা হয়তো আদরও করে, কিন্তু সেই আদরের সবসময় যৌনতা থাকে না। রোদ্দুরের ছোঁয়ায় আমি সেদিন ভরসা পেয়েছিলাম। পরের দিন অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে পারমিতা বলল, কি মামনি, তুমি নিশ্চয়ই আর ভার্জিন নও? বিরক্ত লেগে গেল আমার। তুই থাম তো, ডিটেলসে বল দামিনী কি হয়েছে। মল্লিকা যোগ করলো। বললাম, সব ছেলে একরকম হয় না মল্লিকা। ওদের চোখ মুখ দেখে বুঝতে পারলাম আমার কথা খুব একটা পছন্দ হলো না। বল কি হয়েছে। ও ভালো কথা, রোদ্দুর কাল কি দিয়েছে তোকে? কোনো গিফট দিয়েছে কি? চকলেট। ওরা হো হো করে হেসে উঠে বলল, একটা চকলেট দিয়ে এত কিছু করে নিল? আমি মনে মনে ভাবতে থাকলাম, এরা কেন চিন্তাই করতে পারছে না যে দুজন নারী আর পুরুষ একসঙ্গে থাকলে যৌনতা ছাড়া আরো অনেক রকম ভাবে সুন্দরভাবে সময় কাটাতে পারে। আগমনী বলল, তুই চিরকালই বোকা থেকে গেলি। আমি ভাবলাম, তবে কি রোদ্দুরের আমাকে এর থেকে বেশি কিছু দেওয়া উচিত ছিল? পরক্ষণে আমার মনে পড়ে গেল, আমি চলে আসার সময় ক্যাবের জানালায় মুখ বাড়ানো রোদ্দুরের ছলছলে চোখ দুটো। আমার অনুভূতি আমায় শেখালো, এই মানুষগুলোর সামনে আমি যদি আমার ব্যক্তিগত মুহূর্তগুলো এখন প্রকাশ করি, ওরা হয়তো ভেতর থেকে কেউ আমার সুখটা বোঝার চেষ্টাই করবে না, বা বুঝলেও ইচ্ছা করে আমার মনে আঙুল দিয়ে খুঁচিয়ে ঘা করে দেওয়ার চেষ্টা করবে, এবং তারপরে প্রতিটা মুহূর্তে সেই ঘা থেকে যাতে ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে সেই ব্যবস্থা করবে। আমি ওদের বললাম, কাল রোদ্দুরের সাথে আমি খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। তবে সেই মুহূর্ত আমার আর রোদ্দুরের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। হ্যাঁ, সেই ব্যক্তিগত মুহূর্তের কথাগুলোই তো আমরা জানতে চাইছি। সে ঘরে আমি আঙুল দিয়ে রেখেছি সুদেশনা। ওটা বাড়োয়ারি করার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই। আগমনী ঠোঁট উল্টে বলল, তেমন কোনো গল্প তার মানে নেই ওর কাছে। অত জ্বালাস না, যে যার কাজে মন দে। আমার চোখটা জ্বালা করছে তখন। বলতে ইচ্ছে করছিল, আমার কাছে একটা আস্ত রূপকথা আছে, কিন্তু সে কাহিনীর সন্ধান আমি তোমাদের দেব না। তোমরা সেই বইয়ের সব কটা পাতা ছিঁড়ে ফেলার জোগাড় করবে। পরের 3 মাস আমি ওদের সবার সাথে ভালো ব্যবহার করেছি, একসাথে কাজ করেছি, লাঞ্চ করেছি, অটোয় ফিরেছি, কিন্তু আমার আর রোদ্দুরের সম্পর্কের কোনো কথা আর ওদের সাথে শেয়ার করিনি। তমালদার শেষ 1 মাস ধরে আগমনীর ফোনটাও আর ধরে না। পারমিতার সঙ্গে সুর মিলিয়ে আগমনীও এখন বলে পৃথিবীর কোনো পুরুষকে বিশ্বাসই করতে নেই। এখন আর এই কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে ওঠে না। গত শনিবার রোদ্দুর ওর মা বাবাকে নিয়ে কলকাতায় আমাদের বাড়িতে এসেছিল। আজ অফিসে গিয়ে টেবিলে ব্যাগটা রেখে ওদের দিকে তাকিয়ে বললাম, ডিসেম্বরের 4 তারিখটা সবাই ফ্রি থাকিস? কেন? আমার আর রোদ্দুরের বিয়ে, আসবি না? সকলের মুখে হাসি, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম 6 জনের মধ্যে অন্তত 4.5 জন ঢোক গিলল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।